ফটোগ্রাফি 2025 সালে এসে আমার মনে হয় এমন ব্যক্তি খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে যিনি এই টার্মটা সম্পর্কে একদমই অবগত না। স্পেশালি যারা ইয়াং রয়েছেন তাদের অনেকের মাঝেই ইচ্ছা থাকে ফটোগ্রাফিকে একটা প্রপার প্রফেশন হিসেবে পার্সু করার, কিন্তু সেক্ষেত্রে অনেক রকমের দ্বিধা কাজ করে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ কি ফটোগ্রাফিকে প্রফেশন হিসেবে পার্সু করা ওয়াইজ কিনা, সোসাইটি কি বলবে, বা যদি কেউ করেও থাকে সেক্ষেত্রে কী কী স্টেপ তাকে ফলো করা উচিত, কি করলে সে একটা ভালো ক্লায়েন্ট সেগমেন্ট ম্যানেজ করতে পারে, বা কি করলে একটা লম্বা সময় পরে নিজেকে একটা ভালো এস্টাবলিশ পর্যায়ে নিজেকে দেখা বা একটা রেসপেক্টেবল জায়গায় নিজেকে নিয়ে যাওয়া যেতে পারে। তো এরকম অনেক কোয়েরি থাকে এবং যেই কোয়েরিগুলোর কারণে অনেকেই হচ্ছে শুরু করার আগেই শেষ করে ফেলে, বা অনেকেই দেখা যাচ্ছে যে শুরু করে ঠিকই বাট কিছুদিন পরে ছেড়ে দেয়। তো এটা খুবই কমন ফ্যাক্টর আমাদের মাঝে। তো আজকে এই কারণে আমাদের পডকাস্টের প্রথম এপিসোডে আমরা এমন একটা মানুষকে নিয়ে আসার চেষ্টা করেছি যিনি বিগত 10 বছরের বেশি সময় ধরে এই প্রফেশনে আছেন, এবং আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব তার থেকে জানার চেষ্টা করেছি এরকম যেই প্রশ্নগুলি আপনাদের থাকতে পারে সেই প্রশ্নগুলির আসলে কি উত্তর হওয়া উচিত, এবং আশা করছি যারা দেখবেন তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। যদি আপনাদের মনে হয়ে থাকে আমাদের কোথাও ভুল হচ্ছে, প্লিজ আমাদেরকে শুধরে দিবেন, যেহেতু এটা আমাদের প্রথম এপিসোড, অনেক রকমের ভুল ত্রুটি থাকতে পারে। প্লিজ আমাদেরকে গাইড করবেন, সাজেস্ট করবেন যদি আপনাদের কোনো সাজেশন থাকে। আমরা চেষ্টা করব সেটাকে ফলো করে আমাদের এই প্রজেক্টটাকে আরও ডেভেলপ করতে, আরও বেটার করতে, এবং আমাদের উদ্দেশ্য থাকবে যতটুকু সম্ভব আপনাদের সাথে একটা ক্লিয়ার মেসেজ ট্রান্সফার করতে। সো প্লিজ এনজয় দিস এপিসোড অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। কারেন্টলি এখন অ্যাট দিস মোমেন্ট কী নিয়ে কাজ করতেছেন? অ্যাট দিস মোমেন্ট হচ্ছে আমি এক্সপ্লোর করতেছি যে আমার কেরিয়ারটা এখন কোন দিকে যাবে। ঠিক আছে, এইটাতেই আসি। ক্যারিয়ার বলতে গেলে আপনি, আমার যতটুকু জানা, আমি আবার বলি, আমার যতটুকু জানা আপনি লম্বা সময় ওয়েডিং ফটোগ্রাফি বা কমার্শিয়াল ফটোগ্রাফি, যদি আমি স্পেসিফিক্যালি বলি কমার্শিয়াল ফটোগ্রাফিতে লম্বা সময় ছিলেন। সেখান থেকে এখন কারেন্টলি আপনি ফটো জার্নালিজম নিয়ে কিছু কাজ করতেছেন। তো গত 1 বছর ধরে মোর অর লেস। সো এই সময় ধরে ফটো জার্নালিজমটা মোর ফোকাস হবে, তাই তো? সো এখন কি, যদি আমি অ্যাট দিস মোমেন্ট বলি, সেক্ষেত্রে কি ফটো জার্নালিজমটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন নাকি হচ্ছে কমার্শিয়াল ফটোগ্রাফিটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন? এই মুহূর্তে আমার জন্য ফটো জার্নালিজমের পার্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমি সুইচ করতে চাইতাছি ওই দিকে। আচ্ছা, সো যেহেতু ওই দিকে সুইচ করতে চাইতাছি, আমি হচ্ছে ওদের যেই এনভায়রনমেন্ট আছে, ওদের যে গ্রুপগুলো আছে, ঠিক আছে, ওদের সাথে হচ্ছে আমি বেশি কানেক্ট করার ট্রাই করতেছি। এই সুইচের পেছনে কোনো রিজন আছে যে কমার্শিয়াল থেকে ফটো জার্নালিজমে সুইচের পেছনে কি কোনো? আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আমি স্টেবিলিটি চাইতেছি আর একটু। আচ্ছা, আমার ইয়েতে। সো ফ্রিল্যান্সার হিসেবে যখন আমি কাজ করি, ওই ক্ষেত্রে হচ্ছে অনেকজনের সাথে হচ্ছে আমার কাজ করা লাগে। ঠিক আছে, অনেকজনের অনেক মতবাদ থাকে, যেগুলো হচ্ছে দেখা গেলো যে আমার ইথিক্যালি অনেক জায়গায় আটকায় যায়। সো ওইখান থেকে আমি বেশি কমফোর্টেবল আমার মনে হয় যে ফটো জার্নালিজমের দিকে হবো। এটার ক্লিয়ার ভিউটা হচ্ছে আমার এখন, আমি নিজেও এখন এক্সপ্লোর করতেছি। ঠিক আছে, আমি ওই মাঝখানেই আছি। ক্রিয়েটিভ সেক্টরটা আসলে সবসময় এক্সপ্লোর করার ক্রিয়েটিভ মজাটা তো এখানে আর কি। আমি কাজ করতেছি ক্রিয়েটিভ সেক্টরটা থেকে মানে বেশি গুরুত্বপূর্ণ হইতেছে যে আমি কি দেখতে চাইতেছি আর আমি কি দেখাইতে চাইতেছি। ঠিক আছে, আমি গত আন্দোলন মানে যেটা বললি যে আমি 1 বছর ধরে তুলতেছি বা ফটো জার্নালিজমটা ট্রাই করতেছি, বাট ব্যাপারটা হচ্ছে ফটো জার্নালিজমের আগে আমি হচ্ছে ফটোগ্রাফার। এটা আমি আগেও অনেক জায়গায় বলছি, আমার যখন আড্ডা হয় ওই জায়গায় আমি বলি যে আমি হচ্ছে আগে ফটোগ্রাফার একজন। তো ফটোগ্রাফারের ক্ষেত্রে আমার যা দেখা লাগে, ঠিক আছে, ওই জিনিসটারে আমি চাই যে একটা গল্পের আকারে যাতে তুলতে পারি। তুললে এটা কি হবে আলটিমেটলি, আমার কোন দিয়ে আমার দৌড় ফেসবুক পর্যন্ত। ঠিক আছে, এটা কিছু ক্ষেত্রে সত্যি, বাট আমার মনে হয় যে ব্যাপারটা হচ্ছে কি আরও অপশন আমার জন্য খোলা আছে, আমি ইউজ করতেছি না। আচ্ছা, ঠিক আছে, আমি ব্যবহার করতেছি না, কিন্তু এই অপশনগুলো শুধু এমন না যে আমার জন্য খোলা আছে। যত ফটোগ্রাফার আছে বাংলাদেশে এখন কাজ করতেছে, রেগুলার ইরেগুলার, সবার জন্য সেম অপশনগুলো খোলা আছে। যারা এক্সপ্লোর করতেছে, যারা ওই ক্ষেত্রে কাজ করতেছে, তারা ওই দিকে আগে যাইতে পারতেছে। কিন্তু দেখা গেলো যে যারা এক্সপ্লোর করতে চাইতেছে না, আমার মতো অলস, কিন্তু ওরা হচ্ছে একটা জায়গায় যে আটকায় যেতেছে যে আমি কই দেখাবো, কি করবো, বাট ওই জায়গা তো খোলা আছে, অন্যরা দেখাইতেছে না। যা ছবি তুলতেছে কোন জায়গায় তার ছবিটা দেখানো দরকার, অডিয়েন্সটা দেখতে পারতেছে কিনা। ঠিক আছে, সব ছবির অডিয়েন্স তো সেম না। কিছু ছবির ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে আরবান অডিয়েন্স লাগে, কিছু ছবির ক্ষেত্রে দেখা গেলো এটা ইউনিভার্সাল হয়ে যেতে পারে, যে সবার ক্ষেত্রে সবাই কি অ্যাপিল করতেছে কিনা ওই ছবিটা, ছবিটা কিছু বলতেছে কিনা। সো ওই জায়গা থেকে দেখা গেলো আমি চেষ্টা করতেছি এখন যে রাস্তায় বের হলে কী হয়, ঘটনাগুলা, ওই ঘটনাগুলো থেকে কি খবর বের করা যায় কিনা। কিন্তু ওই একটা জায়গায় আটকা এখন যে ওই জিনিসগুলো দেখাও কই। আচ্ছা,
এমনি আমরা যদি একবারে শুরুতে যাই, তাই কোন সময় থেকে আপনার মনে হয়েছে যে আসলে প্রফেশনালি ফটোগ্রাফিটা করা যেতে পারে? আমরা তো কম বেশি সবাই এখন, ইভেন এখন তো এটা অনেক বেশি যে শখের বসে অনেকেই হচ্ছে ফটোগ্রাফি করে বা করি বা করছিলাম, বাট কমার্শিয়ালি করা বা প্রফেশনালি করা, আমি যদি ইফ আই সে দ্য রাইট ওয়ার্ড, প্রফেশনালি করা আর হচ্ছে শখের বসে করা, যেহেতু দুটোর ভিতরে একটা বিশাল ডিফারেন্স আছে। সো কোন সময় থেকে আপনার কাছে মনে হয়েছে যে ফটোগ্রাফিটাকে প্যাশন থেকে আমি প্রফেশনাল হচ্ছে মানে চেঞ্জ করবে, এই যে টার্নটা এটা কোন জায়গা থেকে হয়েছে আর কি? এই মানে প্যাশন থেকে প্রফেশনের যে টার্নটা, ওইটা মেইনলি আমার হচ্ছে মফস্বলে আমি যেখানে ছিলাম, আমার বাসা কিশোরগঞ্জ, ওইখান থেকে হচ্ছে আমার মেইন গ্রো করা। কীভাবে? ওইখানে হচ্ছে আমি আমার মানে অনেক ফটোগ্রাফার বড় ভাইরা ছিল, যাদের থেকে দেখে আমি ইন্সপায়ার হইতাম। যে তখন কিন্তু ফেসবুকটা অনেক কমই আসছিল, এটা সময়কাল যদি ধরি, মানে আমার ফটোগ্রাফি জার্নি শুরু হচ্ছে 2011-12 ওই সময়। আমার এলাকার এক বড় ভাই, ওনার হচ্ছে মানে ফোন দিয়ে উনি ছবি তুলতো, ঠিক আছে, কচুর, আমার এখনো স্পষ্ট মনে আছে, উনি আমার একটা ছবি দেখিয়েছিল, ওটা হচ্ছে কচু পাতার মধ্যে পানি আটকায় আছে, ঠিক আছে। আরেকটা ছবি হচ্ছে একটা মানে খালের মধ্যে একটা লোক জাল দিয়ে মাছ ধরতেছে। এই দুইটা ছবি, ঠিক আছে, ও বলতেছো খুব বেসিক ছবি না, বাট স্টিল খুবই বেসিক ছবি, ঠিক আছে। বাট দ্য থিং ইজ ওই টাইমে ওই মুহূর্তে, ঠিক আছে, ওই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, কেন ভালো লাগছে? কারণ লোকটা এটা চেষ্টা করে তুলছে, ঠিক আছে। এরপর থেকে তার সাথে আমি যাওয়া শুরু করছি, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরা করছি। আমরা ট্রেনের ছাদে করাটা ঠিক না মানুষজনের, ঠিক আছে, উচিত না। হয়তো ট্রেনের ছাদে ঘুরে আমরা ময়মনসিংহের দিকে গেছি, ভৈরব আসছি, এসে আমরা কিছু না, জাস্ট ছবি তুলছি, ছবি তুলে আবার ব্যাক করছি, ঠিক আছে। ওই জায়গা থেকে হচ্ছে প্যাশনটা গ্রো করা। এখন তখন মানে আমার মনে হইতেছিল যে এখান থেকে আমি মেনলি হচ্ছে কি, সবাই একটা স্টেজে আইসা মনে করে যে আমি প্রফেশন কি করবো, লাইক স্যার, ঠিক আছে। ছোটবেলায় তো আমরা অনেক কিছুই লিখছি, আমরা বড় হয়ে কি করবো, কি করবো, ঠিক আছে, টাকা কামানোর জন্য, ঠিক আছে। হ্যাঁ, সো টাকা কামানোর প্রেশারটা মেনলি আমার শুরু হওয়ার আগেই আমি অপরচুনিটিটা পেয়ে গেছিলাম একটা। ওইটা হচ্ছে আমি তখন মানে বিভিন্ন জায়গায় যে ঘুরা ঘুরা ছবি তুলতাম, ওইগুলো আপলোড করতাম ফেসবুকে। ওইখান থেকে হচ্ছে আমার ঢাকা থেকে নক আসে, প্রত্যয় ভাই হচ্ছে আমার কল দেয়। প্রত্যয় ভাই হচ্ছে আমাদের মেট্রো রিডিংসের সিইও, উনি হচ্ছে ফাউন্ডার এন্ড সিইও এবং চিফ ফটোগ্রাফার। উনি হচ্ছে হয়তো আমার ছবিতে কিছু একটা দেখছিল, হয়তো আমার চেষ্টাটা দেখছে। এটা 2016 এরকম, তো অলরেডি আমার 4 বছর হয়ে গেছে আমি ফোন নিয়ে দৌড়াই। তখন পর্যন্ত আমার নিজের কোনো জ্ঞান নাই। সো প্রফেশনাল গিয়ার তখনও কেনা হয় না, তখন বন্ধু বান্ধবের মানে গিয়ার দিয়ে ছবি টবি তোলা হইতো। তো ওইখান থেকে সে যখন আমার বলছে, ওইটা আমার কাছে মনে হচ্ছে যেটা খুবই ভালো একটা অপরচুনিটি, ঠিক আছে। আমি হয়তো আমার জীবনে অনেক অপরচুনিটি পরে মিস করছি বা দৌড়ছি, বাট ওইটা আমি ছাড়ি না, ঠিক আছে। আমার জন্য ওই টাইমে ওই সময় ওইটা অনেক বড় একটা অপরচুনিটি ছিল, ঠিক আছে। কিন্তু অপরচুনিটির একটা চ্যালেঞ্জও ছিল, কারণ তখন আমি পড়াশোনা করতেছি অনার্সে। তো ওই টাইমে কিশোরগঞ্জ থেকে ঢাকা আইসা ইভেন্ট করে তারপর আবার চলে যাও, কারণ আমাদের ইভেন্ট থাকে হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি। কমার্শিয়াল যে ওয়েডিং সেক্টরটা থাকে বেশিরভাগ, এখন চেঞ্জ হয়েছে, এখন 8টা 9টা 10টা প্রোগ্রামও থাকে। সো এটা উইকলি চেঞ্জ হয়ে যায়, বাট আগে যেটা মেইন থাকতো বৃহস্পতি, শুক্র, শনি। তো ওইখানে দেখা গেলো আমার 1 দিন বা 2 দিন শ্যুট আছে, বাকি দিন নাই। আমি এরপর আবার কিশোরগঞ্জ ব্যাক করতাম, কিশোরগঞ্জ ব্যাক করে আবার দৌড়াইতাম, ছবি তুলতাম, ঠিক আছে। এমন না যে কোনো সময় আটকায় আসছিল ছবি তোলা আটকায় নেই। সো ওই জায়গা থেকে আসলে কমার্শিয়াল শিফট, আমি যদি ওই জায়গা থেকে কমার্শিয়ালি শিফট হয় আস্তে আস্তে। মানে এখানে এসে এটা গ্ল্যামারটাও দেখলাম, গ্ল্যামারটা টানলো নিজের অনেক, ঠিক আছে। যে ফটোগ্রাফি তো টাকা আছে, ঠিক আছে, টাকা প্রচুর টাকা, ঠিক আছে। কিন্তু আস্তে আস্তে টাকা যারা কামাইতে পারে ওরা কামাইতে পারে, অনেক টাকা, ঠিক আছে। বাট যেমন এখন একটা যে পরিস্থিতি হয় সেটা হচ্ছে যে রিসেন্টলি একটা মানে আমি যদি বলি লাস্ট 3 থেকে 4 বছরে মানে দেয়ার ইজ বিন এ হিউজ শিফট, যেটা আমার মনে হয় যে 3-4 বছর আগে ওয়েডিং ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ফটোগ্রাফার কাজ করতেন না, যারা করতে খুবই ভালো করতেন ডেফিনেটলি। বাট এই জিনিসটা যে একটা কমার্শিয়াল ওয়েতে খুব ভালোভাবে মানে প্রফেশনালি জিনিসটাকে ক্যারিয়ার হিসেবে পার্সু করা যায়, এটা আমার মনে হয় যে গত 3-4 বছরে অনেক বেশি হয়েছে। তো এইটা হওয়ার কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে হচ্ছে এটাতে ইনভলভ হওয়ার কারণে ডেফিনেটলি যারা একটু বিগিনার তাদের কারণ মানে তারা যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যত কমে হচ্ছে প্যাকেজ দিয়ে তারপরে হচ্ছে মানে কাজ পাওয়া। তো সেটার কারণে দেখা যাচ্ছে মানে কিছুটা হলেও একটা চাপে পড়ে গেছে ওভারঅল। তো আপনার কাছে কি মনে হয় যে মানে স্টিল ইন 2025 মানে কনসিডারিং দ্য হিউজ কম্পিটিশন ইন দ্য মার্কেট, যেই পরিমাণে ছেলে মেয়ে একসাথে কাজ করতেছে মানে ফর এ ভেরি লং টাইম, আপনার কি মনে হয় যে এখনও এখানে সুযোগ আছে যে হঠাৎ করে যদি কেউ চিন্তা করে যে না ঠিক আছে আমি ওয়েডিং ফটোগ্রাফার হবো বা কমার্শিয়াল ফটোগ্রাফার হবো, সেক্ষেত্রে কতটুকু সুযোগ আছে আপনার মনে হয় যে নতুন কেউ এসে ঢুকবে এবং সে এসা
মানে অনেক কাজ করবে বা এরকম কিছু একটা? একজন যদি প্রপার প্ল্যান নিয়ে আগায় অবশ্যই সম্ভব। আজকে অবশ্যই সম্ভব। এটা প্ল্যানটা এখন আমি অনেক দূর আগায় আসছি, ঠিক আছে? এই যদি আমি দূর থেকে দেখে এখন বলি যে কীভাবে কী প্ল্যান করা যাইতো বা কী হইলে কী হইতো এরকম, ঠিক আছে? তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে যদি কেউ প্ল্যান করে আগায়, ঠিক আছে, তাহলে সম্ভব। এখন যদি প্ল্যানটা জানতে চায় তাইলে হচ্ছে না সব ডিটেলস বলার দরকার নেই, বাট আমরা যে হচ্ছে একটু বাইক থাকুক বা হচ্ছে হ্যাঁ। বা যদি কেউ দেখে বা যদি কেউ শুরু করতে চায়, হ্যাঁ। লাইক ইফ এনি ওয়ান টু বি লাইক ইউ বা সাকসেসফুলি এই জিনিসটাকে পার্সিউ করতে চায়, সেক্ষেত্রে একবার স্টার্টিংয়ে বেসিক কী কী জিনিস শুনে পড়া উচিত? আমি প্রথমত হচ্ছে আমি কথার এসেন্সটা আমি ধরতে পারছি, আচ্ছা, ঠিক আছে, বাট জিনিসটা হচ্ছে কেউই কারো মতো হইতে চায় না আমার মনে হয়, বা হইতে যাওয়া উচিত, ঠিক আছে? এটা আমি এই জিনিসগুলো কিছু ছোটো ছোটো জিনিস হচ্ছে আমি বিলিভ করি, ঠিক আছে? এইগুলো হচ্ছে মনীষীদেরই কথা, এইগুলো কোনোটাই আমার কথা না। আমার বড় ভাইয়েরা যারা অনেক জ্ঞানী, ঠিক আছে, অনেক যে লেখকরা আছে অনেক, আমি বই তেমন একটা পড়ি না, ঠিক আছে, কিন্তু যেগুলো পড়ছি আমি ওইগুলোর যেই মানে অনেক পংক্তি আছে, অনেক কথা আছে, ওইগুলো আমার মনের মধ্যে মানে আটকায় আছে। হ্যাঁ, ওইটার মধ্যে একটা হচ্ছে মাইলস টু গো বিফোর আই স্টুড, এটা রবার্ট ফ্রস্টের একটা কবিতার একটা লাইন, তাও একটা লাইন, ওই লাইনেরও একটা কাট অংশ আছে ওয়ার্ড বাদ দিয়া। এই জিনিসটা আমি বিলিভ মনে প্রাণ কেন করি, যে এটা আমাকে একটা গোল যেটা আছে আমার ওইটার মানে দিকে আগাইতে সাহায্য করে, ঠিক আছে? যে আমি কোন দিকে যাইতে চাইতেছি ওই জায়গায় থামা যাবে না। হয়তো আমি স্লো হয়ে গেছি অনেক জায়গায়, কিন্তু থামি নাই, থামা যাবে না। এই থামার জায়গা থেকে আমি এক্সপ্লোর করতে করতে কমার্শিয়াল যে ফটোগ্রাফি আছে ওই জায়গা থেকে এখন ফটো জার্নালিজমের দিকে আগাইতেছি। এবং মজার ব্যাপারটা কি, ফটো জার্নালিজমের দিকে আগানোর ক্ষেত্রে এটা আজকে না, এই বীজ আমার 2013-14 সালে হচ্ছে বোনা হয়ে গেছিল, যখন আমি ফটোগ্রাফি স্ট্রিট শুরু করছি। মাত্র কয়েকদিন হয়েছে, হয়তো বা কয়েক বছর হয়েছে, 1-2 বছর স্ট্রিট ফটোগ্রাফি। তো ওই জায়গা থেকে তখন আমার জন্য স্ট্রিট ফটোগ্রাফি ছিল হচ্ছে ফরিংয়ের ছবি তোলা, সূর্যাস্তের ছবি তোলা, রাস্তায় কেউ হাসতে হাসতে যাইতেছে ওইটার ছবি তোলা, এনিথিং অ্যান্ড এভরিথিং। মানুষ বলে না বাতাস লতা পাতা, আমি বাতাস লতা পাতার ছবি তুলছি, আমার ভালো লাগতো, আমার ছবি তুলতেই ভালো লাগতো, এখনো লাগে। এখন অ্যাট দিস মোমেন্ট আমি যদি একবারে স্পেসিফিক্যালি বলি যে আমি ফটোগ্রাফার হইতে চাই, কমার্শিয়াল কাজ করতে চাই, আমি কিছুই জানি না, আমার কাছে কিছু টাকা আছে, সেটা দিয়ে আমি হচ্ছে একটা প্রফেশনাল গিয়ার বা সেমি প্রফেশনাল গিয়ার কিনলাম। কেনার পরে কেনার আগে, আচ্ছা, সো কেনার আগে শুড বি কেনার আগে, কেনার আগে সো গিয়ার আসবে পরে। গিয়ার আসবে পরে। আপনি কেনার আগে কি করতেছেন, আপনি কি ডিটারমাইন্ড কিনা যে এটা করতে চাইতেছেন, এটা করবেন কিনা, ঠিক আছে? আগে নিজেকে ওই জিনিসটা জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে 3 মাস বেশি না 3 মাস সময়, আমি বুঝবো কিভাবে যে আসলে আমি কোনো কিছু ট্রাই না করেন কি করে বুঝাবো? 3 মাস সময় দেন। 3 মাস কিসে সময় দিবেন? প্রথম জিনিস হচ্ছে ছবি তোলায়। আপনি কি করতে চাইতেছেন? ছবি তুলতে চাইতেছেন না? ফোন দিয়ে তুলবো? অবশ্যই ফোন দিয়ে দাও। আপনার যা আছে সমস্যা নাই, যা আছে আপনার বাসায় একটা বাটন ফোনও যদি থাকে যেটার মধ্যে একটা ক্যামেরা, ছোট্ট পিনগুলো একটা ক্যামেরা লাগানো আছে, আপনি ওইটা নিয়ে বের হয়ে কী দেখবেন ওইটা হচ্ছে আপনার বিষয়, দেখতে হবে। আপনি ডানে বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান। আপনি এই জিনিসটা হচ্ছে আমি ওয়েডিং থেকেই শিখছি, ঠিক আছে? ওয়েডিংয়ে আসার পরে হচ্ছে আমাকে অনেকেই করছে, স্পেশালি আমার বড় ভাইরা যারা ছিল ওদের থেকে মানে বলছে আপনি একটা সাবজেক্ট আপনি কয় দিক থেকে দেখতে পারতেছেন, একদিক থেকে না। তো আপনি এখানে দাঁড়ায় আছেন, সাবজেক্টটা একরকম, আপনি বামে গেলেন আরেক রকম, ডানে গেলেন আরেক রকম, আপনি উপর থেকে দেখতেছেন আরেক রকম। অ্যাঙ্গেলগুলো তো চেঞ্জ হইতেছে, এবং অ্যাঙ্গেলের সাথে সাথে আপনার পার্সপেক্টিভ চেঞ্জ হইতেছে যে আপনি কী দেখতেছেন, ঠিক আছে? লাইট, শ্যাডো, এই কাজগুলো আলটিমেটলি তো লাইট অ্যান্ড শ্যাডো। এক্স্যাক্টলি। একটা ছবি বানাই লাইট, ওইটার মধ্যে আপনার ডাইনামিক বা মানে অ্যাকশন ক্রিয়েট করবে হচ্ছে শ্যাডো। দুইটা একসাথে মিলায় আপনি কি তৈরি করতে পারতেছেন, ওইটা হচ্ছে দেখলে হচ্ছে চোখটা তৈরি করা, চোখটা তৈরি করা, আপনি দেখতে পারতেছেন কিনা। আপনি দৌড়েন বোরিংয়ের পিছনে 2 ঘন্টা, আমি কথা দিলাম আপনি যখন ওয়েডিংয়ে আসবেন, ঠিক আছে, ব্রাইডের পোর্ট্রেট তোলা বা বাইরে যখন আউটডোরে নেবেন ওই ছবিগুলো তোলা আপনার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? ফরিং যে এমনি তিরিং বিরিং করে নাচতেছে উঠতেছে, ওই ফরিং যখন আপনি ধরতে পারতেছেন, যে ব্রাইড হচ্ছে আপনার টাকা দিছে, পে করছে ওইখানে থাকার জন্য, ঠিক আছে, ওই জায়গায় তো আপনার আটকাইতে হবে না, সে আপনার সময় দিবে, ঠিক আছে? এটা আচ্ছা, এটাও একটা বিষয়, সময় দিবে কিনা। এটা হচ্ছে এখন এই সমস্যাটা হয় অনেক, আমি যতদিন ধরে করতেছি শুরুর থেকে আজ পর্যন্ত এই সমস্যাটার কোনো সমাধানই হয় নাই। এটার জন্য ঢাকার ট্রাফিক বড় অংশে দায়ী, কিন্তু আমার মনে হয় ইন্টেন্টও দায়ী, ঠিক আছে? আমরা হচ্ছে প্ল্যান খুবই কম করি। আমরা আমাদের টাইম দেওয়া হয় ধরেন 6টার দিকে রিপোর্টিং টাইম, আউটডোর করতে চাইলে 5টা 4টা, ঠিক আছে? ওই টাইমে আপনি ঠিক টাইমে থাকতেছেন আপনার প্রফেশনালিজমের জায়গা থেকে। তো যেই লোকটা আপনাকে হায়ার করছে বেশিরভাগ সময়, আমি সবসময় অবশ্যই বলবো না, কারণ সবসময় বললে আমরা এত সুন্দর সুন্দর ছবি পাইতাম না, ঠিক আছে? বেশিরভাগ সময় হয় কি যে
ট্রাফিকের জন্য অথবা অন্য কোনো কারণে, আমি সরাসরি অন্য কাউকে দায়ী করতেছি না, ঠিক আছে, কারণ অনেক রিজনই এখানে জড়িত কাজ করে। টাইম টেবিলটা খুব ইম্পর্টেন্ট। আপনার যেই জায়গায় যাওয়ার কথা সকাল 9টায়, আপনি যদি সকাল 10টায় বা 11টায় ওইখানে যাওয়ার জন্য রওনা দেন, অবশ্যই আপনার টাইমটা পিছাবে, ঠিক আছে, যে যখন শুরু হওয়ার। তো ওইটা প্ল্যান করা হয় না, মনে হয় যে আমরা চলে যাবো কিন্তু যাইতে পারে না। তো ওইটার জন্য হয় কি, সবগুলো কনজাস্টেড হয়ে যায়। আমরা কেন আসি এখানে, একটা আমি ওয়েডিং সেক্টরের কথা বলতেছি এখন, কমার্শিয়ালে। কারণ কমার্শিয়ালে কি ওয়েডিং, ফ্যাশন আর যত মানে ফুড বলি বা অ্যাডভার্টাইজমেন্ট বলি, সব কিছু না আলাদা আলাদা টাইম সেক্টর। ওইখানে অনেকেই হেল্প করার জন্য থাকে। ওয়েডিংটারে আমি বলবো অনেক মানে মিশ্র একটা জায়গা। ওয়েডিংয়ে আপনি সব করতে পারবেন, আবার কিছুই করতে পারবেন না, ঠিক আছে। আপনার লিমিটেশন টাইম নির্ধারণ করে দিবে যে আপনি কতটুকু ছবি তুলতে পারতেছেন আর কী তুলতে পারতেছেন না, ঠিক আছে। তো সব শুরুতেই যদি ওই টাইমটা আপনার পিছিয়ে যায় 1 ঘন্টা, তখন হয় কি বাকি যেই 5 ঘন্টা আছে, ওই 5 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে আমরা অনেক একদম ছোট করে আনি জায়গাটা, যতটুকু না করলেই না। এতে কি হয়, এটা আমার আমার ক্ষতি হইতেছে না তো তেমন একটা। ফাইন্যান্সিয়াল কথা যদি আমি বলি, ঠিক আছে, কারণ আপনি এজ এ ক্লায়েন্ট আপনি জানতেছেন যে আপনি আমার ওই টাইমটা দেন নাই, যেই টাইমটা আমি পাইলে আমি আপনি যেই ছবিগুলো চাইতেছেন আমার থেকে ওই রকম ছবি আমি দিতে পারতেছি। বাট যেহেতু আপনি আমাকে শুরুতেই ওই টাইমটা দেন নাই, তো আলটিমেটলি যে আপনার ইভেন্টেই ক্ষতি নিতেছে। আপনি যেখানে মানে প্রপার কয়েকটা ছবি পাইতেন, ওইখানে ছবির সংখ্যাও কমতেছে, ঠিক আছে। এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ওইখানে যে আপনি ইভেন্টটা করতেছেন, আপনার আত্মীয়রা আছে, ওদের সাথে আপনার টাইম স্পেন্ড করা লাগে। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, ফটোগ্রাফাররা অনেক তাড়া দেয়। তাড়াটা দেয় কেন? কারণ আপনি শুরুতেই ওই জিনিসটা মিস করে যাচ্ছেন। এক্সপেকটেশন, আপনার এক্সপেকটেশন আছে আমার এখান থেকে ছবি, ঠিক আছে, আমি যদি এটা না দিতে পারি আপনারা, তারপর আপনি আমার বলতে পারবেন যে আমার ছবিটা দেন নাই কেন। ভালো, দেখ আমার কথার অনেক থাকে না। তারপরে এখন আচ্ছা, আমি মেইনলি যেটা জানতে চাচ্ছিলাম যে মানে মার্কেটের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এখনো ওই সুযোগটা আছে যে আরো নতুন চাইলে ফটোগ্রাফার এসে সাস্টেইন করতে পারবে, করতে পারবে যদি ভালো হয়। যদি আচ্ছা আমি ওই মেইন টপিকটাই বাদ দিয়ে দিই, যে যদি কেউ শুরু করতে চায়, ঠিক আছে, তাহলে সবার আগে হচ্ছে তার ক্যামেরা কেনার আগের জায়গায় যাইতে হবে। ক্যামেরা কেনার আগের জায়গায় কি, আগের জায়গায় ফটোগ্রাফি সম্পর্কে তার জ্ঞান নেওয়া লাগবে, ঠিক আছে। আপনি একটা জিনিস লেখাই আছে, লিটারেলি আমি এটা আমার কথা নেই, লেখাই আছে যে আপনি রুলস আগে জানবেন, যাই না আয়ত্ত করবেন, আয়ত্ত করে এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে তারপর আপনি রুল ভাঙেন, ঠিক আছে। রুলস অফ থার্ডটা একটা রুলস, গোল্ডেন রেশিও রুলস, আপনি রুলস ভাঙেন, সমস্যা নেই। আপনি মিনিমালিজম মাঝখানে রাখবেন না ডানে রাখবেন বামে রাখবেন, এটা আপনার ইচ্ছা। আপনি আকাশ 3 ভাগের 1 ভাগ রাখবেন না 2 ভাগ রাখবেন না রাখবেনই না, এটাও আপনার ইচ্ছা। ওই ইচ্ছাটা কোন জায়গা থেকে ক্রিয়েট হইতেছে এবং আদৌ ক্রিয়েট হইতেছে কিনা, ঠিক আছে। যে একটা ছবি দেখা আপনার মনে কিছু জাগতেছে কিনা, যে এই ছবিটা কিছু একটা মিন করে কিনা, ঠিক আছে, ছবিটা স্থায়ী কিনা, 10 বছর পরে দেখলে এই ছবিটার অ্যাপিল থাকবে কিনা, ঠিক আছে। এই প্রশ্নগুলো আমি যে করতেছি না, এখন হয়েছে কি আমার ছবি তুলতে তুলতে এই প্রশ্নগুলোর আনসার আমি তুলতে তুলতে আমার মাথায় চলে আসে। আমার ওই সময়টা আপনি যদি এখন বলেন যে আমার 1 মিনিট লাগবে, তো ভাই এটা চিন্তা করতে আর মাঝখানে তো মোমেন্ট চলে যাবে। আমার ক্যামেরা তুলতে তুলতে ওই থিঙ্কিংগুলো আইসা যায় যে আমি ছবিটা তুলব কিনা। সো যদি হচ্ছে ওই চোখ তৈরি হয়, এরপরে প্রফেশনাল ক্যামেরা, এরপরে হচ্ছে প্রফেশনাল ক্যামেরা কেনার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনি মার্কেটটা স্টাডি করা লাগবে। আপনি যেই জায়গায় আছেন, ঠিক আছে, ওই জায়গায় আপনি ক্যামেরা কিনলেন, ক্যামেরা কেনার যে খরচটা, এখন ক্যামেরা তো মানে কম টাকার জিনিস না, ঠিক আছে, এক্সপেন্সিভ একটা জিনিস। প্রফেশনাল গিয়ার আপনার ক্যামেরা দিয়ে সীমাবদ্ধ না। তখন কিনতে যাবেন, তখন দেখবেন একটা মেমোরি কার্ড কিনবেন, আর একটা এক্সট্রা ব্যাটারি কিনবেন, একটা গ্রিপ কিনবেন, কিছু লাইট সেট আপ কিনবেন। লিস্টটা করলে কিন্তু আরো অনেক বড় হয়ে যায় অনেক, ঠিক আছে। তো ওই টাকাটা আপনার ফেরত আসবে কিনা ওইটা হচ্ছে প্রথম। তো আমি বলতেছি না যে ভয় পাওয়া যাও আগে, কিন্তু প্ল্যান করো। প্ল্যানটা কীভাবে করবা, আগে যদি আপনি ছবি নাই তুলতে পারেন, ঠিক আছে, তাহলে ক্লায়েন্টকে কীভাবে আমি অ্যাপ্রোচ করবো যে আমার এই ছবিটা দেখেন, আপনার তো আগে থাকতে হবে। সো আগে অ্যাসিস্ট করতে যান। ইন্টার্ন হিসেবে যদি নেয়, পেইড ইন্টার্ন, ঠিক আছে, ফ্রিতে যায় না, ঠিক আছে, পেইড ইন্টার্ন যদি নেয়, ইন্টার্ন হিসেবে ঢুকেন কোনো একটা ফার্মের সাথে, নতুন মানে করতেছে। আপনি প্রথমেই যদি চিন্তা করেন যে না আমি শুরু থেকেই করবো, তাহলে আগে পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, আপনার বন্ধু বান্ধবের ছবি তুলেন আর্টিফিশিয়াল লাইট দিয়ে। তার হচ্ছে মোটামুটি একটা পরিচয়, হ্যাঁ, জিনিসটার সাথে পরিচয় হয়ে যাবে। 2টা জিনিস হবে, নেটওয়ার্কিং হবে, ঠিক আছে। আপনার ফ্রেন্ডরা আপনাদের চেনে, কিন্তু আপনার ফ্রেন্ডরা আপনি যে প্রফেশনালি করতেছেন এটাও জানাইতে হবে তাদের। আচ্ছা, তাদের কোয়ালিটি দেখাইতে হবে। এটা কীভাবে দেখাবেন, আপনি ফ্রেন্ডদের উপরেই প্র্যাকটিস করেন, ঠিক আছে। তাদের নিয়ে মাঠে ঘুরতে যান, ওইখানে যায় রাতের বেলা আপনি ছবি তোলেন, ঠিক আছে, আপনি আগুন ধরে ছবি তোলেন, ধোয়া দিয়ে ছবি তোলেন, আপনি জেল ইউজ করেন। আপনার এক্সপেরিমেন্টের তো শেষ নেই, ওখানে তো আপনার কেউ পে করতেছে না, আপনার লিমিটেশন নাই কোনো, আপনার জন্য আনলিমিটেড জায়গা আছে ওই জায়গায়। আপনি কী করতে চান, ঠিক আছে, আপনি সব করতে পারেন এখানে। আপনি ওইখানে আইসিএম করবেন, আপনি করেন, ঠিক আছে। আপনি এইখানে স্লো শাটারে ট্রাই করবেন আর অন্য কিছু ট্রাই করেন, আপনি ডাবল এক্সপোজার করবেন, করেন,
ঠিক আছে, এক্সপেরিমেন্ট করেন, একটা হয় নাই ছবি দুইটা তুলেন, দুইটা হয় নাই 10টা তুলেন, ডিজিটাল যুগ, আপনি রিমুভ করে দিতে পারবেন। ঠিক আছে, অনেক এরপরে কি আসে? এরপরে নেটওয়ার্ক বুঝলাম, হ্যাঁ। বুঝলাম, এরপরে কেমন গিয়ার কেনা উচিত? এরপরে আমার গিয়ার কেনা উচিত, কিন্তু আমি যখন যদি প্র্যাকটিসই করতে চাই তাহলে তো আমার একটা গিয়ার লাগবে। হ্যাঁ, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি যদি আমার ওই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা থাকে, ইন দ্যাট কেস আমি একটা বিগিনার লেভেলের গিয়ার কিনে আমি শুরু করবো, অথবা আমি রিচ আউট করবো আমার বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে। এই যে যেটা শুরুতে বললাম যে ফোনের ক্যামেরা দিয়ে আগে তুলেন, তুইলে আপনার তো দেখাইতে হবে যে আপনি ছবিটা তুলতেছেন, আপনি পারেন ছবি তুলতে, আপনার আগ্রহ আছে। ওই জায়গা থেকে আপনার ফ্রেন্ডকে যদি আপনি অ্যাপ্রোচ করেন যার ক্যামেরা আছে অলরেডি, এখন বর্তমান যুগে মোটামুটি আশেপাশে প্রফেশনালি না তুলতে চাইলেও দেখা গেলো যে বাসার ফাংশনের ছবি তোলার জন্য অনেকেই, মানে ফ্যামিলির মধ্যে অনেকেই রাখে ক্যামেরা। আপনি ওই ক্যামেরাটা চায় নেন, ঠিক আছে, দায়িত্ব নিয়ে নেন, ক্যামেরাটার ক্ষতি করেন না। ঠিক আছে, আলটিমেটলি ব্যাপারটা সম্পর্কে জানা কি জানা চাই না, তারপর ওইটা আপনি ওই যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি এক্সপেরিমেন্ট করেন, করার পরে আপনি যদি নিজে খুলতে চান তখন খোলেন। কারণ এখন কী হবে, পেজ খুললে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা জানে যে আপনি কাজ করেন। ঠিক আছে, ওই ক্ষেত্রে তারা তখন আপনারা যে কোনো একজন অ্যাপ্রোচ করবে, ওই একজন আপনার লাগবে, ওই একজন আপনি কেউ দিয়ে দিবে না, আর ওই একজন আপনার লাগবে, ওই একজন আসবে হচ্ছে আপনার কাজ দেখায়। ঠিক আছে, ইদার কাজ দেখা, আর না হলে হচ্ছে ওই যে লবিং তো সব জায়গায় আছে, আপনার কোনো মামা চাচার বিয়ে হইতেছে না, আপনি আপনার ক্যামেরা বন্ধু বান্ধবের একটা ক্যামেরা নিয়ে চলে যান এখানে, প্রফেশনাল যে ফটোগ্রাফার আছে ওর কাজের তেমন একটা ক্ষতি না করে তারা দু একটা কথা জিজ্ঞেস করেন, না করবেন। ঠিক আছে, যদিও সময় অনেক কনজাস্টেড, ওই কিন্তু না করবে না। ঠিক আছে, সে জানাবে, অথবা আপনি দাঁড়ায় দেখেন যে সে কীভাবে তুলে। ঠিক আছে, ও দেখলে কিন্তু আপনার আটকাইতেছে না কেউ। ঠিক ওই জায়গা থেকে তারপর হচ্ছে আপনি প্রফেশনাল লাগা। আর ইজি ওয়ে আউট, ঠিক আছে, আপনি ওই যে প্রথম হার্ডওয়্যারে করা লাগবে, ছবি জানা, ছবি সম্পর্কে জানা, ছবি কিছু তোলা, কিন্তু প্র্যাকটিস করা ওইটা করা লাগবে। কারণ আপনার কষ্ট ওইটা যদি আপনি আমার না দেখান, ঠিক আছে, আমি ধরেন আমার 20 বছর 25 30 বছরের জীবনে আমি একটা কিছু করে প্র্যাকটিস করতে করতে একটা জিনিস শিখতে এই জায়গায় আসছে, আমার সময় গেছে এই জায়গায়। ঠিক আছে, আপনার যদি আমি না দেখি যে আপনি সময়টা দিতে রাজি আছেন বা সময়টা আপনি ক্রাফটের মধ্যে দিবেন, ফটোগ্রাফিটা তুমি ভালোবাসি ভাই। ঠিক আছে, তো ওই জায়গায় আপনি যদি আইসা আমার ভালোবাসার জিনিসটা নিয়ে নিতে চান এত কম কষ্ট করে, তাহলে তো হবে না। আপনি কষ্ট করেন, এটার সাথে এই যে বললেন কষ্ট করলে কষ্ট হবেন। ওয়ার্কশপ জিনিসটা কতটুকু ফ্রুটফুল ফর বিগিনার্স? ওকে, আমি যেটা শিখছিলাম ওইটা আগে জাস্ট শেয়ার করি, তারপর আমি বাকি অবশ্যই যাবো এখানে। সো ব্যাপারটা হচ্ছে আমি জিজ্ঞেস করছি যে আমি এই যে ওয়ার্কশপটা করলাম 2 দিনের বা 3 দিনের, ঠিক আছে, এই ওয়ার্কশপটায় আমি যে জিনিসগুলো জানতে পারছি, এই জিনিসগুলো হচ্ছে আমি ইউটিউবে যদি সময় দিতাম বা কিন্তু ওয়েবসাইটে সময় দিলে 3 মাসের মধ্যে আমি জানতে পারতাম, তাহলে আমি কেন এই জায়গায় টাকাটা দিলাম? ঠিক আছে, আমার লাভটা কী হলো? রাইট, তার আনসারটা ছিল এটা যে এই জায়গায় তোর 3 মাস সময় দেওয়া লাগতো। ঠিক আছে, আনসারটা তুই যেটা খুঁজতেছস সবগুলো কম্পাইল করার জন্য মিনিমাম আরও বেশি, সে তার এক্সপিরিয়েন্স যে 15 বছর 20 বছরের যে এক্সপিরিয়েন্স, যে মাস্টার, সে তোর এক্সপিরিয়েন্সটাও তোর সাথে শেয়ার করতেছে। তুই তার যে নেটওয়ার্কিং আছে ওই নেটওয়ার্কিংয়ের মধ্যেও তুই ঢুকে যেতে পারতেছস। ঠিক আছে, এখানে শুধু যে ওয়ার্কশপ হইতাছে ব্যাপারটা কমিউনিটির মধ্যে তুমি যাইতে পারতেছো। আরও যে 5 জন করতেছে ওয়ার্কশপটা, ওই 5 জনের দেখা গেলো কারো 1 বছরের এক্সপিরিয়েন্স, কারো 5 বছরের এক্সপিরিয়েন্স, কারো 10 বছরের এক্সপিরিয়েন্স, তারা সবাই একই ছাদের নিচে আসছে। এখান থেকে কানেকশন ডেভেলপ করতে পারবা তুমি। তোমার মানে যদি ইনপুট লাগে কোনো ফটোগ্রাফি রিলেটেড, তুমি জানতে পারতেছো। আমরা তো সবাই সব জায়গায় মাস্টার না। ঠিক আছে, আমি নিজেকে একটা জিনিস বলি যে জেক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। ঠিক আছে, এই ব্যাপারটা আরে এটা ভালো খারাপ এটা এক একজনের পার্সপেক্টিভের ব্যাপার। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি, যখন একই ছাদের নিচে আসে আপনি অনেক ইনপুট পাইতেছেন, ওই ইনপুটগুলোর জন্য ফটোগ্রাফি ইমপ্রুভমেন্ট হইতেছে। সো ওয়ার্কশপ যে মাস্টার করাইতেছে 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা, শুধু যে ওই 3 ঘন্টায় আপনার জ্ঞান, ব্যাপারটা এমন না। আপনি ওয়ার্কশপে গেলেন, ওদের সাথে দেখা হলো, ওই কথাবার্তা থেকে শুরু করে আপনি বের হওয়ার পরে যেই কথাবার্তা বললেন, তাদের সাথে যে পরবর্তীতে আবার যোগাযোগ করলেন, ওই জিনিসগুলো সবগুলোই কিন্তু কানেক্টেড। সো মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে ওয়ার্কশপ আপনার সময়টা বাঁচায় দেয়, যে নেটওয়ার্কিংটা ভালো হয়। ঠিক আছে, সো এই ফ্যাক্ট থেকে আমার মনে হয় যে যারা বিগিনার তাদের ওয়ার্কশপ করা উচিত, অ্যাটলিস্ট জানার জন্য। সরো আবার টু বি অনেস্ট একদম যারা বিগিনার, ঠিক আছে, আমার মনে হয় তারা ইউটিউব দেখলে যে হোয়াটস দ্য বিগিনিং অফ ফটোগ্রাফি, ঠিক আছে, ওইটা দেখলে তারা যে চার্টগুলো পাবে, ওই চার্টগুলো দিয়ে তাদের বিগিনিংটা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু দেখা গেলো যে অনেকেই ক্যামেরা চালাইতে হয়তো ভয় পাইতে পারে যে নতুন একটা জিনিস, এটা মানে যদি নষ্ট হয়ে যায়, দামি একটা জিনিস। তো ওই ক্ষেত্রে ওয়ার্কশপটা হেল্প করবে যে একজন মানে মাস্টার থাকবে, সে আপনার প্রফেশনাল থাকবে, সে হচ্ছে আপনার ক্যামেরাটা একদম হাতে কলমে দেখা নিতে পারবে যে ক্যামেরার এই বাটনটা এই কাজ করে, ওই বাটনটা এই কাজ করে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। আপনার ক্যামেরাটা জানতে হবে যে ক্যামেরা কী করতে পারে, আপনার ক্যামেরার লিমিটেশন কতটুকু।
ঠিক আছে, যেটা ডাইনামিক রেঞ্জ নাই, কম, আপনি ওইটা দিয়ে রাতের বেলা ছবি তুললে ছবিতে গ্রেন আসবেই। সো ওই ব্যাপারগুলো হচ্ছে আপনার চিন্তা করে নিতে হবে। তো এই জন্য কি আপনি ওই ক্যামেরা কিনবেন না, ছবি তুলবেন সন্ধ্যা পর্যন্ত তুলেন, যখন আলো আছে আলো পর্যন্ত স্ট্রং পয়েন্ট যেভাবে আর কি। ওইটাই। আরেকটু কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এইরকম কিছু ইনসিডেন্টের উপর আই থিঙ্ক অনেক ফটোগ্রাফারের সাথে এটা খুব কমন হয়েছে, স্পেশালি ওয়েডিংয়ে, যেটা হচ্ছে যে ক্লায়েন্টের দিক থেকে কিছু কিছু সময় কিছু বিহেভিয়ার থাকে যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, বা কিছু ক্ষেত্রে মনে হয় যে একজন ফটোগ্রাফারকে হয়তো ওই রেসপেক্টটা শো করা হয় না। সো এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে যে নর্মালি যেটা হয় যে যারা হচ্ছে একদমই মাত্র পড়াশোনা করতেছে বা পড়াশোনা শেষ করেই তারা হয়তো চাকরি জীবনে ঢুকবে বা ইনকাম সোর্সের দিকে আগাবে, সো তাদের ক্ষেত্রে এটা ডিসাইড করাটা কি একটু ডিফিকাল্ট কিনা যে যদি কেউ অ্যাকচুয়ালি রেসপেক্টফুল ওয়ে অফ আর্নিং চায়, সেক্ষেত্রে ওয়েডিং ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট? কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট এই জায়গায় হচ্ছে ক্লায়েন্ট চুজিংটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে, আমার পার্সোনালি মনে হয় এটা, যে আপনি কাকে ক্লায়েন্ট হিসেবে নিতেছেন আর কাকে হচ্ছে রেসপেক্টফুলি না করতেছেন। সব কাজ না নেওয়া সব কাজ না নেওয়াটাই বেটার। এটা আপনি জানতে পারবেন হচ্ছে একমাত্র যদি আপনি ওই ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করেন। ঠিক আছে, আমি একটা জিনিস বলি, এটা হয়তো এখন শুনতে অনেক বাজে লাগবে, বাট আলটিমেটলি এমনও হয়েছে যে আমার অনেক মানে কিছু ফ্রেন্ডের শ্যুট আমি করতে পারি নাই। ঠিক আছে, আমি করি নাই ইন্টেনশনালি, আই চুজ নট। ঠিক আছে, এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে আমার মনে হয়েছে যে ওই শ্যুটটায় গেলে আমি আমার যে পটেনশিয়াল আছে, ঠিক আছে, ওই পটেনশিয়ালটা আমি ইউজ করতে পারবো না। ওই ক্ষেত্রে দেখা গেল কিছু ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রে না, অবশ্যই সব ক্ষেত্রে না, ঠিক আছে, এটা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। বাট আমি যেটা বলতেছি এটা হচ্ছে ইটস অ্যান অপশন। মানে আসলে এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে নর্মালি যেটা হয় যে স্পেশালি আমরা যারা হচ্ছে এখনকার জেনারেশন, তো সবাই সব কিছু কম বেশি অনলাইনের থ্রুতে অনেক কিছু জানে, বা মানে ইভেন অনেক বেশি অ্যাডভান্স থাকে ইন টার্মস অফ কমিউনিকেশন, ইনফরমেশন, অল দিস থিংস। এখন ব্যাপারটা হচ্ছে নেগেটিভ জিনিস ছড়ায় বেশি, এটা একদিক থেকে ট্রু। আবার এটাও সত্য যে আমরা হয়তো জাতিগতভাবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা পার্টিকুলার ডিজিগনেশন দেখে হচ্ছে রেসপেক্ট আমাদের আসে। হ্যাঁ, সো লেটস সে আমি কোনো বড় কোম্পানির সিইওকে ইনভাইট করছি, তারপর আমার যেই রেসপেক্ট বা অ্যাপ্রোচটা থাকবে, আমি কোনো একটা ফটোগ্রাফার হায়ার করছি আমার জাস্ট কয়েকটা এই ইভেন্টের ছবি তুলে দেওয়ার জন্য, তারপর আমার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট থাকবে। সো এইটা আমাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানে কী বলবো কমন একটা ফ্যাক্টর। সেইং দ্যাট যদি কোনো ছেলে ভালো জায়গায় পড়াশোনা করছে, তার ব্যাকগ্রাউন্ড ভালো, সে চায় একটা রেসপেক্টেবল ওয়ে অফ আর্নিং খুঁজতে। সো যেহেতু এখন অনেক বেশি ডায়নামিক, আমি ডায়নামিক এই সেন্সে বলতেছি যে জব সেক্টরটা একটা সময় ছিল খুবই মানে আমাদের স্পেশালি আমাদের কান্ট্রির পার্সপেক্টিভ থেকে খুবই ছোট একটা গণ্ডির ভিতরে, লাইক হয় সরকারি চাকরিজীবী, বেসরকারি মানে ব্যাংক অথবা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই কয়েকটা গণ্ডির ভিতরে ছিল। এখনকার জেনারেশনটা অনেক ডাইনামিক, এরা অনেক কিছু জানে, অনেক সোর্স সম্পর্কে জানে, আর সেটা ফ্রিল্যান্সিং হোক, আউটসোর্সিং হোক বা হোয়াটএভার, এরকম অনেক সেক্টর আছে যেগুলো সম্পর্কে তারা অনেক আর্লি স্টেজ থেকে জানে। এইটা বলার কারণ হচ্ছে যে অনেক অপশনের ভেতর থেকে ওয়েডিং ফটোগ্রাফি বা পার্টিকুলারলি কমার্শিয়াল ফটোগ্রাফিটাকে আমি যদি বলি, মানে এটা কি চয়েস করা বা চুজ করা, ওই পার্সপেক্টিভ থেকে এটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, যে যদি কোনো ছেলে চায় যে আমি এই জিনিসটা ফলো করবো এবং এটা দিয়ে আমি একটা রেসপেক্টফুল ওয়ে অফ আর্নিং ইউজ করলাম, সো এটা কি ডিসাইড করাটা ওয়াইজ হবে কিনা, বা যদি করেও সেক্ষেত্রে তার কী কী জিনিস মানে মাথায় রাখা উচিত যে এই জিনিসগুলো আমার অ্যাভয়েড করা উচিত বা এই জিনিসগুলো আমার ইমপ্লাই করা উচিত। ওকে, প্রফেশনালিজম প্রথম জিনিস হচ্ছে এটা। আচ্ছা, আপনার মধ্যে যদি প্রফেশনালিজম থাকে, ইন দ্যাট কেস আপনি যেই জায়গায় যাইতেছেন আপনি আপনার রেসপেক্ট আর্ন করে নিতে পারবেন। ঠিক আছে, যে আপনার সামনে কথা বলতেছে তার যদি মানে কথা ধরতো, ওইটা দেখা গেলো যে আপনার মানে অ্যাপ্রোপ্রিয়েট লাগতেছে না, যে যা বলতেছে ওটা তো খুবই ডিসরেসপেক্টফুল, ইন দ্যাট কেস আপনার সেলফ রেসপেক্টের জায়গা থেকে, ঠিক আছে, আপনার এখানে কমিউনিকেশনের একটা জায়গা থাকে। প্রথম হচ্ছে সেলফ রেসপেক্ট যদি একদমই এমন হয় যে আপনাকে একদম গালাগালি করতেছে অথবা আপনার সাথে খুবই বাজে বিহেভ করছে, এটার ক্ষেত্রে আমরা যেভাবে ডিল করি এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে, যেটা হচ্ছে আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলি। ঠিক আছে, যে ক্লায়েন্ট আমার সাথে এই ইনসিডেন্টটা হয়েছে, ঠিক আছে, এখন আপনি এই জিনিসটা কীভাবে, তো যদি ইভেন্টটা অন্য কেউ করে থাকে, ইভেন্ট অ্যাপার্ট ফ্রম ক্লায়েন্ট, ওকে আচ্ছা, যদি ক্লায়েন্ট করে থাকে, লেটস সে আমি কোনো ক্লায়েন্টের শ্যুট করতেছি, সে কোনোভাবে মিসবিহেভ করলো, লেটস সে বা একটা সিনারিও এরকম, সে কোনোভাবে মিসবিহেভ করলো, বা খাবার খাইতে বসছে সবাই, ইভেন ব্রাইড গ্রুম সবাই খাচ্ছে, ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার কাউকে হচ্ছে অকুপাই করে রাখছে স্টেজে, তাদের কোন ওকে। সো সেই ক্ষেত্রে আসলে অ্যাপ্রোচটা কীরকম হওয়া উচিত ফ্রম প্রফেশনালস পার্সপেক্টিভ? এখন প্রফেশনাল পার্সপেক্টিভে হচ্ছে আমরা ওখানে খাইতে যাই নাই,
ওইটা হচ্ছে যে ক্লায়েন্ট যেখানে হায়ার করছে ওদের, ঠিক আছে, ইন দ্যাট কেস আপনি আগে কথা বলে নেবেন, ইদার আপনাকে ওইখানে খাবার ব্যবস্থা করবে অথবা আপনাকে একটা ব্রেক টাইম দিবে, যে টাইমে আপনি খায় নিতে পারবেন, আপনার খাবার আপনি নিয়ে যাবেন, বাইরে থেকে খাবেন, ঠিক আছে। ওইটা হচ্ছে একটা কার্টিসির ব্যাপার থাকে, ওই কার্টিসির থেকে হচ্ছে খাবার শুধু খাবার ব্যাপারে আমি বুঝতে পারছি এটা একটা পার্ট ছিল, বাট কমিউনিকেশনের জায়গা থেকে ওইটা আপনি কমিউনিকেট করছেন কিনা ক্লায়েন্টের সাথে, আচ্ছা ঠিক আছে। তারপরেও দেখা গেলো যে আলটিমেটলি অনেক ক্ষেত্রে ওরা ভুলে যায়, ঠিক আছে, যে অনেক তাদের মাথায় অনেক কিছু থাকে ওইটা, ঠিক আছে। একটা ইভেন্ট নিয়ে আমি হয়তো আমাকে যখন বুকিং দিছে তখন থেকে আমি তারে নিয়ে একটু চিন্তা করতেছি, স্টাডি করতেছি, কিন্তু সে তার বিয়ে নিয়ে চিন্তা করতেছে 10 বছর 15 বছর 20 বছর ধরে, সে তার বিয়েতে কী করবে, কেউ ইয়ে করবে, এটা ছেলে মেয়ে দুই মানে সবাই করে আর কি, কোনোভাবে তাদের একটা প্ল্যান থাকে। সো ওই প্ল্যানটা তারা এক্সিকিউট করতে চায় ওই দিনে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আপনি যদি আপনার স্পেসটা না দেন, স্পেসটা সেলফ রেসপেক্টের জায়গা ঠিক রেখে আপনি দেখেন, যতক্ষণ পর্যন্ত না আপনি ওই জিনিসটা নিতে পারতেছেন, আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত, কারণ ওদের জন্য স্পেশাল ডে। বাট যদি ইভেন্ট এটা হয় যে ক্লায়েন্টই হয়েছে, ক্লায়েন্টই করতেছে, তাহলে আমার মনে হয় এটা মানে কমিউনিকেশনের গ্যাপের জন্যই, কারণ এমন এখন পর্যন্ত হয় নাই যে আমার কোনো ক্লায়েন্টের সাথে যে মিসবিহেভ করতেছে। এমন অনেক ঘটনা ঘটছে যে আশেপাশে যে মানুষজন আছে, যারা গেস্ট আছে, ওই ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করে যাই, অনেক ক্ষেত্রে তাদের এজ দেখে আমরা অ্যাভয়েড করে যাই, দে আর নট রিলেট টু দিস, দে কান্ট রিলেট টু দিস, যা হইতেছে, ঠিক আছে। তাদের জন্য এটা নতুন, তারা সবসময় দেখে আসছে যে বাসের পিছনে, ঠিক আছে, নেওয়া যাবে, তো তার ইটস ওকে, তারা যদি ওকে। সো ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে মোটামুটি আমাদের যতটুকু ধারণা দরকার আমার মনে হয় উই গট ইট প্রিটি মাচ ক্লিয়ার। কারেন্টলি আপনি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছেন সেটা হচ্ছে মানে কারেন্টলি যেই জনরা নিয়ে কাজ করতেন সেটা হচ্ছে ফটো জার্নালিজম। তো আমি যদি হচ্ছে পার্টিকুলারলি একটা সিনারিও বলি, আমার যতটুকু জানা সেটা হচ্ছে যে আপনি 5 আগস্ট এবং তার আগে থেকে ওভারঅল দেশের যে সিচুয়েশন ছিল সেটা মোটামুটি কভার করেন, এবং সেখান থেকে আপনার বেশ কিছু ছবি পরিচিত এবং বেশ কিছু জায়গায় হচ্ছে এক্সিবিশন পর্যন্ত হয়। সো ওই সময়কার এক্সপিরিয়েন্সটা কিছুটা যদি শেয়ার করতেন, এবং যখন জানতে পারলেন যে আপনার ছবিগুলো এইভাবে কাজ করতেছে বা ওই ইম্প্যাক্টটা ক্রিয়েট করতেছে অ্যাজ এ ফটো জার্নালিস্ট বা অ্যাজ এ ফটোগ্রাফার, জিনিসটা কতটুকু মানে শান্তিপূর্ণ, কেমন লাগে, মানে হাউ ডাজ ইট ফিল যে আপনার ছবিটা আসলে এই লেভেলের ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে মানুষের ভিতরে? ইফ এখানে যদি ইম্প্যাক্টটা যদি ক্রিয়েট করে থাকে তাহলে খুবই ভালো, ইম্প্যাক্টটা আমি দেখতে পারতেছি। আমার তো মনে হয় এক্সাইট করছে, কারণ এটা আমরা ছবিকে বলা হয়ে থাকে দ্য অনলি মিডিয়াম যেটাতে টাইম ট্রাভেল করা যায়। সো ইতিহাস রচনা হয়ে থাকে অনেকভাবে, দেখা দেখি অনেক মাধ্যম থাকে, বাট আই থিঙ্ক ফটোগ্রাফি ইজ এ ভেরি গুড স্ট্রং মিডিয়াম যেটা থ্রুতে আসলে ইতিহাসটাকে সামহাও আর্কাইভ করে রাখা যায়। অবশ্যই। সো ওই পার্সপেক্টিভ থেকে যদি বলি, ডেফিনেটলি আমি যদি দেশের ওই সিচুয়েশনের কথা আসে সেক্ষেত্রে আপনার এই ছবিগুলো কোনো না কোনোভাবে কিছুটা হইলেও আপলোড করছে ওই সিচুয়েশনটায়। সো ওই জিনিসটা কেমন লাগে? হাউ ডাজ ইট ফিল অ্যাকচুয়ালি? It feels like I'm a part of something. Yeah. And that's about it. It just feels like I'm part of something. ঠিক আছে, এর আগ পর্যন্ত আমার মনে হচ্ছে আমি কাজ করতেছি ওটার কোনো লং টাইম মানে জিনিসটা যে থাকবে ব্যাপারটা এমন না। হয়তো আপনি একটু মনে করতে পারেন, একটু পিছনে চলে যেতে পারেন আমার এই ছবির থ্রু যে কী হইতেছিল ওই ঘটনায়, বাট ওইটার কোনো ইম্প্যাক্ট আপনার লাইফ ছাড়া অন্য কোনো জায়গায় নাই আর কি আসলে। বাট ন্যাশনাল পর্যায়ে, জাতীয় পর্যায়ে এই জিনিসটা ইম্প্যাক্ট আছে, এটা জানি আমার ভালো লাগতেছে। আর ওইটা তুলতে পারেও আমি খুবই তুলতে পারার এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটু অন্যরকম আর কি। কারণ তুলতে পারার এক্সপিরিয়েন্সটা ওই যে শুরু করছিলাম যে জায়গা থেকে, ওইখানে তুলতে পারার এক্সপিরিয়েন্সটা শুরু হয়েছে 13-14 সালেই। তখন আমি একটা মুভি দেখছিলাম, দ্য ব্যাং ব্যাং ক্লাব, ঠিক আছে, ওটা মানে খুবই পপুলার একটা মুভি ফটো জার্নালিস্টদের মধ্যে, ঠিক আছে। কিন্তু তখন তো আমি ফটো জার্নালিজম করি না, আমার আইডিয়াও নাই ফটো জার্নালিজম কি, রাস্তায় ঘুরে ঘুরে ছবি তুলি। ওই জায়গা থেকে যখন আমার মনে হয়েছে যে আমি ওই মুভিটা যে দেখছি, আমি জাস্ট একটু মানে বাড়াই মুভিটার মধ্যে, ওই জায়গায় যে ফটোগ্রাফারটা আছে উনি ওয়ার্ক যেভাবে দেখাইছে, ওয়ারে কি হইতে পারে একজন ফটো জার্নালিস্টের কি দায়িত্ব একটা ওয়ারে, ঠিক আছে, ওয়ার লাইক এনভায়রনমেন্টে, ওই জায়গা থেকে সে তার সামনে একজন মানুষকে পুরাই ফেলতেছে, তার সামনে একজন মানুষকে মেরে ফেলতেছে। ওই জায়গায় সে তার কাজ যে করা লাগবে এটা বিশ্ববাসীকে দেখাইতে হবে যে একজন মানুষকে এখানে পুরানো হইতেছে, সে ওই ছবিটা তুলছে, তার নার্ভটারে ওই রকম শক্ত সে করছে, ঠিক আছে। ওইটা হচ্ছে আলটিমেটলি এই জুলাই অগস্টের যে আন্দোলনটা হয়েছিল, ওইখানে আমার ছবি তোলার পিছনে একটা বড় ইন্সপিরেশন ওই মুভিটায়। আপনি চিন্তা 10-12 বছর আগের আমার দেখা একটা মুভি, ওইটা লিটারেলি আপনি ওইটা এখন যেভাবেই নেন, ওইটাই ছিল আমার ইন্সপিরেশন যে না, আমার একটা যেটা বইতেছে ওইটা আমার দেখাইতে হবে। ওইটা কীভাবে আসলো? ওইটা এইভাবে আসলো
যে আমি আমার মিডিয়াতে আমি দেখতে পারতেছিলাম না ওই টাইমে। আমি যাদের কাছ থেকে সত্যটা দেখতে চাইতেছিলাম ওই জায়গা থেকে আমি সত্যটা দেখতে পাইতেছিলাম না। সো আমাকে যখন অ্যাপ্রোচ করা হইলো যে বাইরে যায় ছবি তুলবো কিনা, আমার কোনো ডেজিগনেশন নাই, যে আমাকে অ্যাপ্রোচ করছে তার নিজেরও কোনো ডেজিগনেশন নাই, ঠিক আছে। আমরা দুজনই জাস্ট ফটোগ্রাফার, ঠিক আছে। আমরা ফটো জার্নালিস্ট না, আমরা ডকুমেন্টারি ফটোগ্রাফার না, আমরা তখন ওয়েডিং ফটোগ্রাফার না, আমরা ফটো মাথায় আসে নাই যে যেহেতু জার্নালিস্ট না আপনাদের কোনো ফর্মাল কোনো আইডেন্টিটি নাই। সো সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় ইন কেস, তো সেই ক্ষেত্রে কি করবেন? ফাপড় দিয়ে বাইরে হয়ে যাব। ফাপড় দিয়ে বাইরে হয়ে গেছি, আমারে মারতে আসছে 3 বার 3 জায়গায়, ঠিক আছে। কেউ মারে নাই আলটিমেটলি যায়। এটা যারা আন্দোলন করতেছিল তারাও আসছে, যারা আন্দোলনের এগেনস্টে ছিল তারাও আসছে, পুলিশের থেকেও আসছে। 3 জায়গা থেকে আমি ওই জিনিসটা ফেস করছি। আমি তুলতে আসছি, তারা আমাকে জিজ্ঞেস করছে আমি কি করতেছি এখানে। ছবি তুলতেছি। কিসের ছবি? যা হইতেছে। কি বলবে, এখন বলার কিছু আছে এখানে? সো এটা কি সাজেস্টিভ যে হচ্ছে না, ও একটু রিস্কি, ঠিক আছে। আপনার পাগল হইতে হয় আর কি একটু। মানে আমরা মোটামুটি একটা ভালো একটা আইডিয়া হয়েছে যে আলহামদুলিল্লাহ আপনি কীভাবে ওভারঅল আপনার জার্নি কীভাবে সামনে কি ওয়েডিং নিয়ে বা কমার্শিয়াল কাজ নিয়ে পড়ার বেশি ইচ্ছা, নাকি হচ্ছে আপাতত ফটো জার্নালিজম নিয়ে হচ্ছে কিছুদিন অন্তত পক্ষে কন্টিনিউ করতে চাচ্ছেন? এটা কালকেরটা কালকে, কিন্তু এখন প্ল্যান হচ্ছে ফটো জার্নালিজম নিয়ে আগামী। আচ্ছা, এখন অনেক ব্যাপারটা হচ্ছে যদি আমি আচ্ছা একটা কথা যেহেতু উঠতেছে, অনেক কথা আমি বললাম, একটা কথা বলা যাই শেষ পর্যন্ত। আমি এই সেক্টরটা আসার পরে বা আগে থেকেও আমি একটা জিনিস জানতাম যে ফটোগ্রাফারদের মধ্যে অনেক বিভাজন আছে, ঠিক আছে। ফটোগ্রাফাররা দেখা গেলো ওই জনরায় না ভাগ করে ফেলে নিজেদের। কেউ ফটো জার্নালিস্ট, কেউ হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফার, কেউ ফ্যাশন ফটোগ্রাফার, কেউ ফুড ফটোগ্রাফার, ঠিক আছে। ফটোগ্রাফার খুবই কম। আমার মনে হয় ফটোগ্রাফার আরও বেশি হওয়া উচিত। ফটোগ্রাফার বাড়লে হয়তো আমার নামা লাগতো না। আচ্ছা, আমি কমার্শিয়াল করে খুব খুশি ছিলাম, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস ভালো একটা অ্যাপ্রোচের জন্য পাইছি, এটাও ভালো। কারণ ফটোগ্রাফিতে আপনার জনরার কোনো শেষ নাই। আপনি যা তুলতে চাবেন আপনি তার তোলার অপশান আপনার আছে, ঠিক আছে। জাস্ট আপনি তুলতে চাইতেছেন কিনা, আপনার ইন্টেন্টটা আছে কিনা, এটা হচ্ছে মেইন। এবং ইন্টেন্টের জন্য হচ্ছে আপনার সময় দিতে হবে প্রচুর। আমার মতো অলফিলে হবেন, প্রচুর সময় দিতে হবে, ঠিক আছে। প্রচুর বই পড়তে হবে, প্রচুর নলেজ গ্যাদার করতে হবে। বই ছাড়াও আপনি যদি ইন্টারনেটে যান আপনি পাবেন, অনেক কিছুই পাবেন, সব কিছুই পাবেন অলমোস্ট, ঠিক আছে। কিছু ক্ষেত্রে আপনার টাকা খরচ করা লাগবে, কিছু ক্ষেত্রে ফ্রিতে পাবেন, ঠিক আছে। টাকা খরচ করা লাগলে করেন, সমস্যা নেই। টাকা যদি আপনি রিটার্ন আসে আপনি খরচ করেন। সো এটা না আসলেও করতে পারেন, না আসলেও করতে পারেন। নলেজের জন্য তো কোনো শেষ নেই, বাট আলটিমেটলি যেহেতু আপনি গিয়ারে ইনভেস্ট করবেন, ঠিক আছে। আপনি ইনভেস্ট করলে আপনার রিটার্নের কথা চিন্তা করা উচিত। না, আমি যদি মানে কি বলে যদি হচ্ছে কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে ইনভেস্ট করে তাহলে ডেফিনেটলি রিটার্নের চিন্তা করা উচিত। বাট জেনারেলি যদি নলেজ গ্যাদারের জন্য হয় সেক্ষেত্রে